জুলাই হত্যাকাণ্ডের শেখ হাসিনার অপরাধের তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ফের পরস্পরের দেশে দূতাবাস স্থাপন করতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রিয়াদ বৈঠকে ৩ বিষয়ে ঐকমত্য। আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। রাত 7:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে নতুন করে স্বাধীন হওয়ার পরও একটি পক্ষ দেশে আবারও টেন্ডারবাজি আর দখলবাজির রাজনীতিতে ফিরতে চায়, আর এ কারণেই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন হাসনাত। একই সাথে বুধবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদীদের হামলার ভিডিও এবং কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও চিত্র প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এদিকে কুয়েটে হামলার নিন্দা জানিয়ে রাত 8:30টার দিকে টিএসসি থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। যারা নিজেদের পরিচয় আড়াল করে রাজনীতি করছে তারাই এই হামলা করেছে বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। আগামীকাল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নারকীয় নির্যাতনের ভিডিও চিত্র প্রকাশিত হবে। একটি সংগঠন, গুপ্ত সংগঠন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিগত ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করবে কিনা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, তবে ঐক্যমত্য কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবেন না, তবে অন্যরা ক্ষমা চেয়ে অংশ নিতে পারবেন। জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে এসব বলেন উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে জনগণের ওপর নিপীড়ন করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আর ডেভিল থাকা পর্যন্ত হান্ট অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শুরু হয় মঙ্গলবার সকাল 9টায়। প্রথম সেশনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 5 আগস্টের আগে পরে পুলিশের 6,000 অস্ত্র লুট হয়েছে, তার মধ্যে এখনও 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদা সেশনে উঠে আসে দুর্নীতি কমানো, জনগণের প্রতি জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাদের দায়বদ্ধতা সহ নানান বিষয়। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি, ডেভিল হান্ট। যতদিন ডেভিলরা থাকবে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে নির্বাচনে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবেন না বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো
ইয়ে করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। সরকারে থাকা যে কেউ রাজনীতিতে যুক্ত হতে চাইলে সরকার থেকে বেরিয়েই যুক্ত হবেন বলেও জানান সজীব ভুঁইয়া। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিতর্ক চলছে, যার অংশ হতে চায় না নির্বাচন কমিশন। এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ আইন প্রয়োগের নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো প্রকার ভয় ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে জেলা প্রশাসকগণ। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 3 দিনব্যাপী অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসিদের নানান দিক নির্দেশনা দেন। এরপর ব্রিফিংয়ে জানান, জেলা প্রশাসকদের এখন থেকেই নির্বাচনের আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জটিলতার কথা স্বীকার করে বলেন, জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি যে এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। এটা তো রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা এর আগে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যকারিতা বাড়াতে অধিবেশনে যুক্ত হন ধর্ম, সংস্কৃতি সহ অন্যান্য উপদেষ্টাগণ। সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি এবং অসাম্প্রদায়িক দেশ গড়তে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশনা দেন উপদেষ্টারা। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যেই আয়োজিত হবে জাতীয় নির্বাচন। যেখানে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, সংস্কারের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচনটা দিতে। সেখানে একটা সময়সীমা বলা হয়েছে, আমি কেবল সেই সময়সীমাটাই রেফার করেছি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুত নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সাথে ফ্যাসিবাদী সরকারের আমলে গ্রেফতারকৃত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে রাজধানী পল্টনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জামায়াতকে ফ্যাসিবাদদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, কথা বলতে হবে রাজনৈতিক ভাষায়। সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারে 6 মাস পার হলেও কেন তাকে মুক্তি দেওয়া হয়নি সে প্রশ্ন তোলেন। এ সময় অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতি এবং অর্থ পাচার নিয়ে শিগগিরই শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। 2 মাসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বেশ কয়েকটি গণমাধ্যমে A2I প্রকল্পের দুর্নীতির খবর উঠে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি প্রধান উপদেষ্টার দুবাই সফর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ভিসা সংকট নিরসনে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস। তলানিতে থাকা সম্পর্ক বাড়াতে দুদেশ আন্তরিক জানিয়ে প্রেস সচিব বলেন, খুব দ্রুত ভিসার সংকট কেটে গেলে জনশক্তি রপ্তানি সহ
অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে। সিটি মন্ত্রণালয়কে ঘিরে অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি, এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে, আমরা এটা দেখেছি। তো এই বিষয়ে প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, এবং এই শ্বেতপত্র তৈরি করার জন্য একটা হাই পাওয়ার কমিটি, আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে এটা একটা হাই পাওয়ার কমিটি করার চিন্তা ভাবনা আছে, এবং এই কমিটিতে ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা আইসিটি নিয়ে কাজ করেন তাদেরকে ইনক্লুড করা হবে। এই কমিটি একটা পুরো 1-2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে। রাজধানীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক স্বেচ্ছাসেবক নেতা আহত হয়েছেন। মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী এ ব্লকের কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল সর্দার তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় 4 থেকে 5টি মোটরসাইকেল এসে হিমেলের কথা জিজ্ঞেস করে। জুয়েল সর্দার হিমেলকে না চেনার কথা বললে দুষ্কৃতিকারীরা তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অমর একুশে বইমেলায় যত বই প্রকাশিত হয় এর বড় অংশ জুড়েই থাকে কবিতার বই, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে গল্প বা উপন্যাস। আবার অনেকের বইয়ের মান নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অমর একুশে বইমেলায় আজ নতুন বই এসেছে ৭৯টি, আর এ নিয়ে সর্বমোট মেলায় বই প্রকাশিত হয়েছে ১,৭২৩টি। কেউ বলছেন লেখক কোন যুগের জন্য লিখছেন এর ওপরই নির্ভর করে কবিতার বই পছন্দ হবে কিনা। আবার কেউ কেউ বলছেন কবিতা খুব একটা পড়া হয় না, কারো বেশি পছন্দ উপন্যাস। একাধিক প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে কবিতার বই তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে বইমেলায়। দিন শেষে পাঠকদের একটাই চাওয়া, শুধু প্রকাশের জন্যই নয়, কবিতা বা গল্প যাই হোক মানসম্পন্ন লেখা চাই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, ফলে কমেছে মূল্যসূচক। এদিন ডিএসইতে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়েছে। চলতি বছর এত লেনদেন আগে আর হয়নি। এর মাধ্যমে প্রায় ৩.৫ মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। ডিএসইতে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ও দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর আগে টানা 2 সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে দরপতন হয়। দুবাইতে শুরু হয়েছে ৩০তম গালফ ফুড মেলা। 5 দিনব্যাপী মেলায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে ৪১টি প্রতিষ্ঠান। আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। বিশ্বের ১৩০টি দেশের ৫,৫০০-এরও বেশি খাদ্যপণ্যের প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুবাইতে শুরু হয়েছে গালফ ফুড মেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে ৪১টি প্রতিষ্ঠান। তবে সাধারণ ভিসা বন্ধ থাকায় মেলায় অংশ নিতে বেগ পোহাতে হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে। যারা পার্টিসিপেন্ট তাদের ভিসা পেতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। একটা বড় টিম, ৭১ জনের একটা টিম, তাদের ভিসার জন্য আমাদের বড় রকমের একটা এফোর্ট দিতে হয়েছে। বাট সকলের ভিসা করা গিয়েছে, এটা আমি একটা প্রাথমিক সাফল্য ধরে নিই। বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে তাদের পরিকল্পনা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর শীর্ষ কর্মকর্তা। দুবাইতে আমাদের অপার সম্ভাবনা, দুবাইতে বরং এটা হচ্ছে গ্লোবাল বিজনেস হাব বলা যায়। তো সেখানে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার হচ্ছে, আমার যেটা ব্যক্তিগত অভিমত, বরং গ্লোবাল ইয়ের সঙ্গে একটা প্ল্যাটফর্মে আসলে বায়ারদের জন্য এটা আমাদের জন্য আমাদেরকে অ্যাসেস করা তাদের জন্য সহজ হয়। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা জানান, মেলায় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ায়। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 5 দিনব্যাপী গালফ ফুড মেলার পর্দা নামবে ২১শে ফেব্রুয়ারি।
এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এনটিভি মালয়েশিয়ার আয়োজনে মালয়েশিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পূজা বলেন, তার এতদূর আসার পেছনে দর্শকদের পাশাপাশি সাংবাদিকদেরও অবদান কম নয়। প্রবাসী বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাঙালিদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে। এর জন্যই আমরা আসলে উপরে আস্তে আস্তে উঠতে পেরেছি। আমরা যারা আর্টিস্ট আছে আপনাদের প্রতি থ্যাঙ্কফুল এবং এভাবেই আশা করছি সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যে আসছি আপনারা যে ছুটে এসেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার অপরাধের তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ফের পরস্পরের দেশে দূতাবাস স্থাপন করতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রিয়াদ বৈঠকে 3 বিষয়ে ঐকমত্য। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।